সাহসী ও সৃজনশীল উপাখ্যানের খণ্ডচিত্র। আমাদের আজকের এই প্রদর্শনীর উদ্বোধন করবেন কানাডায় বাংলাদেশ নিযুক্ত মান্যবর হাই কমিশনার নাহিদা সোবহান। আমি নাহিদা সোবহানকে আজকের অনুষ্ঠানের উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের মান্যবর হাই কমিশনার, আপনাকে অনুরোধ করছি আমরা যদি এই দিক থেকে আপনারা সবাই যুক্ত হতে পারেন, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে আমরা ছবিগুলো একটু দেখব, ফিরে দেখব আমরা 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে কি হয়েছিল এবং এই শহরে যেখানে আমরা আছি সেই শহরে কি হয়েছিল। আমি অনুরোধ করছি আমাদের মান্যবর হাই কমিশনার, আপনি আগেও বলতে পারেন, উদ্বোধনের পরেও বলতে পারেন, যেভাবে আপনি মনে করেন। একটু আপনি সিগনেচার করবেন এবং অন্যান্য সবাই যারা আছেন মান্যবর হাই কমিশনারের সিগনেচার করার পরে আপনারাও সিগনেচার করতে পারেন। ধন্যবাদ। জি। আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন। আমি প্রথমেই অভিনন্দন জানাতে চাচ্ছি জুলাই অভ্যুত্থান উদযাপন কমিটিকে আজকের এই অনুষ্ঠানটা ইভেন্টটা তৈরি করার জন্য, অর্গানাইজ করার জন্য এবং বাংলাদেশ হাই কমিশনকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে অনানুষ্ঠানিকভাবে গত বছরের জুলাই আগস্ট মাসে আপনারা কানাডাতে যেই আন্দোলনটার সাথে, বাংলাদেশের আন্দোলনের সাথে কানাডাবাসীরা যেভাবে একাত্মতা ঘোষণা করেছিল, এটা সম্পূর্ণরূপে একটা স্বতঃস্ফূর্ত একাত্মতা ছিল। এবং বাংলাদেশেও যে ঘটনাটা ঘটেছে সেটা কানাডার মতো জায়গায় পৃথিবীর আরও বিভিন্ন দেশেও ঘটেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখানে কিন্তু চিন্তা ভাবনা বা ওপিনিয়ন যদি আমরা বলি, মত, পেশা বা বয়স, শ্রেণীভেদে সকলে কিন্তু এক হয়ে এসেছিল, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে না। এটা একটা বড় জিনিস। আমি যতটুকু, আমরা তখন ছোটই ছিলাম, অনেক বেশি ছোট ছিলাম, কিন্তু 71 সালে বাংলাদেশের মানুষ যেভাবে অন্য কোনো কিছু বাদ দিয়ে, কোনো রাজনৈতিক মতাদর্শ না নিয়ে, বাংলাদেশের কৃষক, শ্রমিক থেকে শুরু করে যারা প্রফেশনাল, টেকনোক্র্যাট এবং অনেকেই ইভেন সরকারি চাকরি করতেন, আমাদের ডিফেন্সে ছিল, তারাও যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। গত বছর জুলাই আগস্ট মাসে আমরা একই জিনিস দেখেছি, যে সব শ্রেণীর, সব পেশার, সব মতের, সব বিশ্বাসের মানুষ এক হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। এবং উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের বাইরের বিভিন্ন দেশে বাংলাদেশের মানুষ এক হয়ে দাঁড়িয়েছিল। তার একটা বড় উদাহরণ হচ্ছে কানাডা। কানাডা সবসময় বাংলাদেশকে বিভিন্নভাবে, কানাডায় বাংলাদেশের যে কমিউনিটি আছে তারা বিভিন্নভাবে বাংলাদেশকে উজ্জীবিত করতে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় সোচ্চার থেকেছে। এটা কানাডার বাংলাদেশি কমিউনিটির একটা বড় শক্তি। আমি শুধুমাত্র এটুকুই বলবো, আজকের দিনে এই শক্তি সবসময় উজ্জীবিত থাকুক। বাংলাদেশি কমিউনিটি, কানাডাস্থ বাংলাদেশি কমিউনিটির এই শক্তি, এই ভাবধারা, এই মতাদর্শ, এই জীবন আদর্শ সবসময় উজ্জীবিত থাকুক। এই প্রার্থনার সাথে আমি আজকের এই অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আমরা সবাই যদি একটু দেখি, আর মান্যবর হাই কমিশনার যদি একটু সিগনেচার করে আজকে ডেট দিয়ে যে কোনো জায়গায়, তারপরে আমরা বিশেষ করে আসেন না, লাল কলম নেই না, রেড পেন আছে, রেড কালো দিয়ে করছি, অসুবিধা নেই। আজকে হচ্ছে 5 তারিখ। আমরা যদি এদিক দিয়ে যাই একটু,
এখানে কিছু সেই সময়ের কিছু পত্রিকার কাভারেজও আছে। এবং এটা একটু বলে রাখি, আমরা যারা আমরা বোধহয় ইয়েতে বলতে পারিনি, এগুলো সংগ্রহ করেছি আমরা আমাদেরই একজন সহযাত্রী ফারহানা আজিম শিউলি, সে এখানে আছে, তার কালেকশনে আরো অনেক কিছু আছে। শিউলির এগুলো ব্যক্তিগত সংগ্রহ, তারপর তার সংগ্রহ থেকে কিছু আমরা এনলার্জ করেছি আর কিছু এখানে যুক্ত আছে। অসংখ্য আর এইটারই একটা এক্সটেনশন বলা চলে, রিকেরই আরেকটা পাবলিকেশন হচ্ছে এটা। আচ্ছা, স্যাটার অ্যান্ড রিডিকিউল, এটাও আমি একটুখানি ইয়ে করি, এটা খুবই মানে ইয়ে কোয়ালিটির। হ্যাঁ, এটা তো ডিটেল কাজ, তো এটা অবশ্য মূলত এইটা কনফিউজ করে যে এটা গ্রাফিক, এটা রাজনৈতিক কার্টুন। আচ্ছা, রাজনৈতিক কার্টুনের শেষে টাইমলাইন, হ্যাঁ একটা টাইমলাইন আছে। এটা তো কোয়ালিটি জানি, এটা হচ্ছে যে রাস্তার ওই গ্রাফিকগুলো যেগুলো এখন আস্তে আস্তে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মঞ্জুর হোসেন সম্পাদিত। এবং গানটি সুর মিউজিক করেছে আমাদের খুব বাংলাদেশের নাম করা একজন মিউজিশিয়ান জাহিদ ভাই, এবং গেয়েছি আমি। এই তিনজনই আমরা ক্যানাডায় থাকি এবং আই এম ভেরি ভেরি হ্যাপি যে এই গানটা আমরা তৈরি করতে পেরেছি।
মুগ্ধতা নারীর ফুল ধোয়া ক্রমেই ঘুরে আসে পানি ফেরিওয়ালা ছড়ালে মুগ্ধতা নারীর ফুল ধোয়া ক্রমেই ঘুরে আসে নীরের মরিচিকা হারায় চপলতা স্বদেশ থেকে যা বড় শ্বাসে বাড়ির ফেরিওয়ালা যখন উৎসব জীবন সৈকত বাজু জয়গার ছাপিয়ে রাজপথ মিছিলে মুখরিত ঝড়ের যৌবন ফুলের ফুলকিরা জেগেছে চারপাশে বাড়ির ফেরিওয়ালা ছড়ালে মুগ্ধতা নারীর ঘোর ধোয়া ক্রমেই ঘুরে আসে বাড়ির ফেরিওয়ালা। 20 জুলাই থেকে অগাস্ট ব্যাপী দীর্ঘ মাস, সেই মাসের হাজারো শহীদের প্রতি, সেই হাজারো শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সংক্ষেপে দু একটি কথা বলবো। তো বক্তব্যের শুরুতেই আমি একটি কথা বলতে চাই, আমার বক্তব্যের মধ্য দিয়ে যদি কোনো অভিমত ব্যক্ত হয় সেটি নিতান্তই আমার ব্যক্তিগত। আজকের অনুষ্ঠানের যারা উদ্যোক্তা, আয়োজক এবং সমবেত সুধীমণ্ডলী, আমার বক্তব্যের সাথে আপনাদের দ্বিমত থাকতে পারে, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রেখে আমার বক্তব্য আমি শুরু করছি। 1924 জুলাই আগস্টে বিশাল অনুষ্ঠানমালার অংশীদার হতে পেরে নিঃসন্দেহে গৌরবান্বিত। আমরা আরো এই জন্য গৌরবান্বিত, আমরা প্রবাসীরও এই মহাকাব্যের রচয়িতাদের একজন। প্রিয় সুধীবৃন্দ, একটি মহাকাব্য যখন রচিত হয়, একটি অভ্যুত্থান যখন তৈরি হয়, একটা গণবিস্ফোরণ যখন ঘটে, সেটি তখন বিশাল প্রত্যাশা তৈরি করে। আমরা প্রায় বলি, আমি নিজেও 90-এর গণ অভ্যুত্থানের কথা আপনারা জানেন। সেই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই আন্দোলনের একজন কর্মী। আমাদেরও প্রত্যাশা ছিল বিশাল। এখানে উপবিষ্ট আছেন যারা 1971 সালে দেখেছেন, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তার প্রাপ্তিও ছিল বিশাল। 69-এর গণ অভ্যুত্থানের কথা আপনারা জানেন। এই ভূখণ্ডের মানুষ যতবার বুকের রক্ত দিয়েছে, ততবার এই বুকের রক্ত দিয়েছে কেন? মূলত গণতন্ত্রের জন্য। গণতন্ত্র মানে কি? একটি ভোটাধিকারের জন্য। 1971-এর মহান মুক্তি সংগ্রাম মূলত শুরু হয়েছিল 71 সালে বাংলাদেশে আওয়ামী লীগ যখন সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পেয়ে রাষ্ট্র সরকার গঠন করার জন্য ম্যান্ডেট পেয়েছিল। পাকিস্তানিরা যখন সেই গণতান্ত্রিক স্বীকৃতিকে অস্বীকার করেছিল, তখনই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। তাহলে হিটলার বা মুসলিম লজ্জিত হবেন, তারা আমাকে ধিক্কার জানাবেন। কারণ শেখ হাসিনা বাংলার জনগণকে হত্যা করেছিলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে নির্মমভাবে হত্যা করেছিলেন। শুধু তাই নয়, আমি জানি না হিটলার জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের কোষাগার লুণ্ঠন করেছিলেন কিনা, আমার ঐতিহাসিক বিশ্লেষণে তা বলে না। আমি জানি না মুসলিনি বাংলাদেশকে, মুসলিনি ইটালিকে একটি দরিদ্র জাতি গোষ্ঠীতে পরিণত করেছিলেন কিনা। শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে উজাড় করে দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা আমার, হাসিনাকে মুসলিনি বা হিটলারের সাথে তুলনা করে তাদেরকে অন্তত আপনারা লজ্জা দিবেন না। আমি সেই আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। অনেকেই বলেন শেখ হাসিনার বিচার হওয়া উচিত। আজকে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। আমি অনলাইনে দেখার চেষ্টা করছিলাম, আমাদের একজন বিজ্ঞ আইনজীবী সেখানে সওয়াল জবাব করছেন। তিনি, আমি যেমন বক্তৃতাবাজি করছি আপনাদের সামনে, তিনিও দেখি বক্তৃতাবাজি করছেন। এইভাবে বক্তৃতাবাজি করে শেখ হাসিনার বিচারের চূড়ান্ত রূপ পরিগ্রহ কতটা করা যাবে আমি কিন্তু সন্দিহান। সুনির্দিষ্ট সাক্ষী প্রমাণের প্রয়োজন এবং সাক্ষী প্রমাণের কোনো অভাব নেই। শেখ মুজিবের সরকার শত্রু সম্পত্তি আইন বাতিল করেনি। শেখ হাসিনা 20 বছর ক্ষমতায়
করেছিলেন শত্রু সম্পত্তি আইন বাতিল করেনি, সেটার নাম পরিবর্তন করে অর্পিত সম্পত্তি করেছিলেন। কোনো রকম, এবং পরে যখন এই যে বিএনপির সঙ্গে আলোচনাগুলো হতো, আমি তখন ভাবতাম এগুলো অল প্রিটেক্সট, সব খালি মানে ওই নিজে গেলে ক্ষমতায় ঠিক হবে এবং সমস্ত দেশবাসীকে মানতে হবে যে তাদের পরিবার ইজ অল দ্যাট ম্যাটার্স, এবং তারাই স্বাধীনতা এনেছে, অন্য কিছু ম্যাটার করে না। জুলাই হলো যখন গত 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কোটা সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল 6 জুলাই 2024-এ। এটা ছিল তাদের দ্বিতীয় দফা আন্দোলন। 2018 সালে তারা প্রথম আন্দোলন করে, এবং আপনারা জানেন যে তখন নিরাপদ সড়ক আন্দোলন একটা হয়েছিল 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। সেই জুলাই সেই আগস্ট তখন কিন্তু শিক্ষার্থীরা দেখিয়েছিল যে তারা কতটা ডিসিপ্লিন করতে পারে আমাদের মহানগরকে, সড়ক চলাচলকে, এবং তাদের শক্তি কতটা। আমরা আগেও জানি শিক্ষার্থীদের শক্তি কতটা, কিন্তু তখন স্কুলের শিক্ষার্থীরাও দেখিয়েছিল। তো সেই সময় থেকে যে কোটা বিরোধী আন্দোলনও হয়েছিল, সেটা যখন গত 2024 সালের 16 জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে একজন নিরস্ত্র শিক্ষার্থীকে পুলিশের রাবার বুলেট দিয়ে বিদ্ধ করে গুলি করে হত্যা করলো স্বৈরশাসক শেখ হাসিনা সরকার, সেদিন থেকে বাংলাদেশে জুলাই মাস রক্তের অক্ষরে লেখা হলো। 29 জুলাই যখন আরও কয়েকশো শিক্ষার্থী মারা গেছে, নিরস্ত্র আন্দোলনকারী মারা গেছে তাদের অধিকার আদায়ের আন্দোলনে, সেই দিন ছাত্ররা ঘোষণা করেছিল শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত জুলাই মাস অব্যাহত থাকবে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘোষণা এর আগে হয়েছে কিনা আমার জানা নেই, সেটা আমার অজ্ঞতা হতে পারে, কিন্তু বাংলাদেশ একটি মাইলফলক স্থাপন করেছে। কতটা সুদৃঢ়তা থাকলে শিক্ষার্থীরা বলতে পারে আমরা জুলাই মাস অব্যাহত রাখবো শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত। আজকে এখানে শেখ হাসিনা, স্বৈরশাসক শেখ হাসিনা কি বাংলাদেশের কেউ মুসলিমের সাথে তুলনা করছেন, হিটলারের সাথে তুলনা করছেন, কিংবা তুলনা না করার কথাও বলছেন, সব কিছু আমাদের মেনে নিতে হবে, কারণ প্রত্যেকের ভিন্ন মতকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি একটা খালি উদাহরণ দেব, যেটা আমি প্রায়শ বলে থাকি নানা ক্ষেত্রে। বাঙালির যে ইতিহাস 1500 বছরের, কোনো শাসক তার নিজ জনগণকে হত্যা করেছে একমাত্র ইয়াহিয়া খান ছাড়া শেখ হাসিনা দ্বিতীয় ব্যক্তি। মাত্র 21 দিনে 1400 লোককে হত্যা করেছে, এ কথা যেন কেউ না ভুলে যায়। আমাদের কোনো ধরনের ভুল, যেটা নাসির যে বলেছেন, আমাদের কোনো ধরনের ভুল পরবর্তীকালে ছাত্র শিক্ষার্থী আমরা যারা জুলাইয়ের সহযোদ্ধা, আমাদের কোনো ভুলকে জাস্টিফাই করে না শেখ হাসিনা স্বৈর শাসনকে, তার গণ হত্যা যজ্ঞকে। এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষা করার জন্য যুদ্ধ। এই যুদ্ধে বিশেষ করে বহির্বিশ্বে টরন্টোতে আমরা 16 জুলাইয়ের পর থেকে সকালে, বিকালে, সন্ধ্যায়, রাতে ড্যানফোর্টে, শহীদ মিনার, ডান্ডাস স্কোয়ার, ফিলিপস স্কোয়ার, বিভিন্ন জায়গায়, এবং আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যে ভূমিকা রেখেছিল, এটা সত্যিকার অর্থে অতুলনীয়, প্রশংসনীয়। এবং সাথে সাথে আমাদের কমিউনিটির যারা মেন স্ট্রিমে যারা রাজনীতি করেন, যেমন আমার বন্ধুবর এখানে উপস্থিত রয়েছেন, সাউথ ওয়েস্ট স্কারবোরো সাউথ ওয়েস্ট রাইডিংয়ের লিবারেল পার্টির সভাপতি, তিনি আমাদেরকে যে কূটনীতিক পরামর্শের জন্য সহযোগিতা করেছেন। বিশেষ করে আমার মনে আছে যে আমরা মিস্টার রবের সাথে যেদিন দেখা করি, আমাদের একটি টিম ছিল খন্দকার আহাদ খন্দকারের নেতৃত্বে, আবুল কালাম আজাদ এখানে উপস্থিত রয়েছেন, অনেকেই রয়েছেন। ওই দিনই তিনি আমাদের ঘটনা শুনে সাথে সাথে কানাডার ফরেন মিনিস্ট্রিতে আমাদের কনফারেন্স কলের মাধ্যমে মিটিং করে, এবং বিশ্বের প্রায় 58টি দেশের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি সাথে সাথে ডিউ লেটার প্রেরণ করেন। আমি মানতে চায় না, এখনো নানা রকমের যুক্তিতর্ক দেয় যে এদেরকে নিজেরা মারামারি করেছে, এই করেছে, সেই করেছে। তাদেরকে তো আমি বন্ধু ভাবতেও পারি না, সত্যি কথা বলতে গেলে। যদি আমরা একসাথে অনেক গান করেছি, অনুষ্ঠান করেছি, এখন আমি ভাবতে পারি না ওরা আমার বন্ধু। কিন্তু জুলাইয়ের সময় যারা অনেক সহযোদ্ধা ছিলেন, তাদের জন্য আমার একটা কথা আছে, এখানে হয়তো অনেকে আছেন, যে আপনারা তখন যুদ্ধ করেছেন, একসাথে আন্দোলন করেছেন, কিন্তু আস্তে আস্তে আপনাদের ভেতর একটা সংশয় তৈরি হয়েছে
আমরা কি ভুল করেছি? আমাদের এই আন্দোলন কি কেউ ছিনতাই করে নিয়ে গেছে? আপনাদের জন্য আমার দুটো কথা আছে, আপনারা একমত নাও হতে পারেন, বাট আমি তাও বলবো। সেটা হলো যে আন্দোলনটা হয়েছিল দুটো কারণে। শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, তারপরে সেটা আলটিমেটলি টার্ন করে এক দফা আন্দোলনে। নম্বর বাড়ি ভাঙা কি উচিত ছিল না, এটুকু নিয়ে আলোচনা হতে পারে অবভিয়াসলি। এটা কি দ্বিতীয় স্বাধীনতা নাকি মুক্তির একটা আন্দোলন ছিল, হতে পারে। দিস আর অল গুড। ডেমোক্রেটিক কান্ট্রিতে এই ধরনের আলোচনা হওয়াটা যুক্তিসঙ্গত আমি মনে করি। কিন্তু যারা বলে যে এই ছেলেগুলোকে কেউ মারেনি, এই ছেলেগুলো নিজেরাই মেরেছে, বা হ্যাঁ এগুলো সমস্ত ভুয়া, এগুলো ছবি মুখ ধরে দেখা গেছে নিউ ইয়র্কে, যারা এই সমস্ত জিনিসকে অস্বীকার করে, প্লিজ তাদের প্রতি আপনারা আপনার দরজা বন্ধ করে রাখবেন। তাদেরকে কোনো অনুষ্ঠানে আমরা আশা করব তাদেরকে আপনারা কোনো অনুষ্ঠানে তাদেরকে নিমন্ত্রণ করবেন না। এটা আপনার কাছে আমার আন্তরিক দাবি। যাই হোক, আমি যা বলতে চেয়েছিলাম, যা বলতে চাই, তার সব বলা হয়ে গেছে, অতিরিক্ত বলে ফেলা হয়েছে। এখন আমার কাছে আসলে বলবার কিছু নাই। নতুন দু একটি জিনিস আমার কাছে মনে হয়েছে একটু বলি। এই গত জুলাইয়ের আগে আমরা যখন প্রবাস থেকে কথা বলতাম, সেটি অনুষ্ঠান করে হোক কিংবা গণমাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়ায় হোক, আমাদেরকে বলা হতো চলেই তো গেছেন দেশ থেকে, এত বড় বড় কথা বলেন কেন, বেশি কথা বলতে হলে দেশে এসে কথা বলেন। আমাদেরকে আন্ডারমাইন করা হতো। দেশের প্রতি যে আমাদের ভালোবাসা, একে ছোট করে দেখানো হতো। আমাদের এই 24 জুলাইতে আমাদের সন্তানরা যুদ্ধ করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, আত্মত্যাগ করে আমাদেরকে দেখিয়েছে দেশের প্রতি ভালোবাসার চেহারাটা কেমন হতে পারে, কতটা সাহস প্রয়োজন হয় দেশকে ভালোবাসতে। এবং এই একই সুরে প্রবাসে, অন্তত আমরা যেহেতু এই শহরে আছি, এই শহরে তরুণরা, আমাদের সন্তানরাও কিন্তু একই সময়ে রাজপথে দাঁড়িয়েছে, প্রতিরোধের চেষ্টা করেছে, কথা বলেছে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলেছে, শক্তির বিরুদ্ধে কথা বলেছে। এটি হচ্ছে এক। সুতরাং এতে একটি জিনিস স্পষ্ট হয়েছে যে দেশপ্রেমের জন্য, দেশের জন্য যে মমত্ববোধ, এর কোনো ভৌগোলিক সীমারেখা নেই। পৃথিবীর যে প্রান্তেই আমরা থাকি, দেশের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের কনসার্ন যে কোনো বাংলাদেশে থাকা একজন নাগরিকের চেয়ে বিন্দু মাত্র কম নয়। এটি আমরা স্পষ্ট করে বলতে চাই। ধরা খাওয়া, উনি এই বিদায় দিয়েছেন, এটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। এই শহরে, এটি বললাম আপনাদের, কি হচ্ছে, এই টাকাগুলো কোথায় যাচ্ছে, এটিও কিন্তু বড় একটি বিষয়। আমাদের অনেকেই আমরা দেখতে পাচ্ছি যারা কশ্চিনকালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা এই অনেক বিষয়ে কথা বলতেন না, তারা আজকাল কথা বলছেন, দালালি করছেন আগের ফ্যাসিস্ট সরকারের। তখন প্রশ্ন জাগে, এই সুটকেসের ভেতরে যেসব জিনিস ছিল তার কিয়দংশ তো তারাও পাচ্ছেন। এটি জাস্ট আপনাদেরকে একটু সতর্কবাণী হিসেবে বলে রাখলাম। আমি শুধু শেষ যে কথাটি বলতে চাই, যেসব সাহসী সন্তানরা আমাদেরকে, দেশকে আবারও ভালোবাসতে শিখিয়েছেন, এই জুলাই যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা, এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আলোচনা শেষ করব। শুধু একটি অনুরোধ আপনাদের জন্য, অনুষ্ঠানে খুব অল্প সময়ের ভেতরেই আমাদের এই শহরে কজন তরুণ, তারা তাদের অভিজ্ঞতা এই সময়ে, গত বছরে জুলাই আগস্টে এবং পরবর্তী সময়ে তারা কি করেছেন, তারা বাংলাদেশের এই জুলাই যে যুদ্ধ হয়েছে, যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করা হয়েছিল, তারা কিভাবে কন্ট্রিবিউট করেছেন এবং তারা কি ভাবছেন, এ বিষয়ে আমরা শুনবো। আমাদের মাঝে আরও বেশ কজন দু একজন অতিথি বক্তা যারা আছেন, অতিথিরা আছেন, তারাও বলবেন। কিন্তু আমাদের এই পর্বের যে অনুষ্ঠানের শেষ পর্বে যে আমরা তাদের কথা শুনবো। আপনাদের সবাই, এই জন্য এখানে চিত্রকল্প কয়েকটা আছে। চিত্রকল্প এক, তবে কি জীবন জনবাস্তব, এত সবই সব জীবন কি তবে রঙিন রিবন, অচেনা বিষণ্ণ বেদনা কিংবা বন্দিশালা ওই শিকল ভাঙা, কত বিপ্লবী
যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে বুদ্ধিজীবী, শিক্ষক, কবিও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না। অগ্নিকোণের তল্লাট জুড়ে দুরন্ত ঝড় তোলপাড় কালা পানি, খুন হয়ে যায় সাদা সাদা ফেনা, ঘুম ভাঙা দলবদ্ধ ঢেউয়ের ক্ষুরোধার তলোয়ারে। বনে জঙ্গলে ছটপট করে প্রতিহিংসার পাখা, কাঁধের জোয়ালে ছুঁড়ে ফেলে দিয়ে ধনুকের মতো বাঁকা পিঠগুলো টান করে ঘুরে দাঁড়ায়। পেরাকি পেনাঙে টিনের খুলিতে, রবারের বনে মশলার দ্বীপে, সোনা ফলাইরা বতির দুধারে উপত্যকায় বদ্বীপে, নীলকান্ত মুনির ঝিকিমিকি দেশে, শ্যামে কম্বোজে অনামী পাহাড়ে, মেকং নদীর পান ডাকা জলে ঘুম ভেঙে ওঠা অগ্নিকোণের মানুষ। রক্তের পাকে শত্রুকে পুঁতে অন্ধকারের বুকে হাঁটু কেড়ে দুহাতে উপড়ে আনে দুঃশাসনের ভিড়। মেঘে মেঘে তারা চকমকে ঠকে পথের নিশানা করে, বজ্রের সুরে বেঁধে নেয় গলা হাতে। দিন এসে গেছে ভাইরে, রক্তের দামে রক্তের ধার সুদবার। দিন এসে গেছে বিদেশি ভাইরে, বিদেশি রাজের প্রাণ ভোমরাকে নখে নখে টিপে মারবার, নতুন ফসল তুলবার। কুঠিয়াল এক সাহেবের লাশ শকুনিতে খায় ছিঁড়ে, লুণ্ঠনকারী 25টা যুগ সাম্রাজ্যের নেশা তুর চোখ থেকে। রক্ত শিকল পুজোর পাশানে বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা কর প্রলয় নিশান, ধ্বংস নিশান, শিকল পুজোর পাশানে বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা কর প্রলয় নিশান, ধ্বংস নিশান, খাওয়া যেত না, তুমি বড় আছে মোর মুক্তির চেতনা। একা একা ভোট করে, চোরে চোরে জোট করে, ব্যালটে বাক্স ভরে, একাই 100 করে সিল মেরে, কিল মেরে, দরজায় খিল মেরে দখল করে। আজকে আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ। এখানে আসতে পেরে আমারও ভালো লাগছে। উত্তরের জানালা থেকে একটাই আমরা স্লোগানে গত বছর থেকে বলে আসছি যে প্রতিটি নিয়ন্ত্রিত মৃত্যু অযাচিত, এভরি লাইফ ম্যাটার্স। সো সেই স্লোগানে আমরাও এবারও কাজ করছি, এবারও আমরা অনলাইনে প্রোগ্রাম করছি। একটা কবিতা, কিসরু ভাইয়ের কবিতা হলোগ্রাফ, সেটা পড়তে ইচ্ছে হলো। কিসরু ভাই, হলোগ্রাফ। না হুট করে, আপনি জানেন না, আমি এমনি বলছি যে আমার এটাই পড়তে ইচ্ছে হলো। হলোগ্রাফ। সব কিছু মনে রাখা হবে। অন্ধকার শহরে সাপদের তাণ্ডব, সাহসের বুক খুঁড়ে রাজাতক রক্তের খেলা। সব কিছু মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। সূর্যের লাল শরীর অন্ধকারে ঢেকে দেয়া, স্বপ্নের জনপদ কালো ধোঁয়ার দখলে নেয়া। সব কিছু মনে রাখা হবে। মাটিকে দেব যখন জানার আমরা জুলাইয়ে বিশ্বাস করি বন্ধু, এটা আমাদের সবার বাংলাদেশ। দুষ্ট শাসক ভার করেছিল ঘাড়ে, আর হাত থেকে মুক্ত করেছিলেন। খুব একটা দেখি না বা এমন কোনো আয়োজনও করি না। আমরা অন্তত যারা আয়োজন করেছি আজকে এবং এর আগেও যারা আমরা আয়োজন করেছি, আমরা আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েদের কথা শুনতে চাই। আমি অনুরোধ করব আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা জুলাই নিয়ে, জুলাইয়ের আগে পরে নানান বিষয় তারা কথা বলবে।
আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। Empire, colonization, and genocide is the history of both Bangladesh and Canada. Whether we discuss the 1971 Liberation War or the treatment of Chittagong Hill Tribe peoples today, or the legacy of residential schools in Canada, or mercury poisoning that's taking place in communities like the Grassy Narrows First Nation, we must understand that the processes of colonization are connected and affect Indigenous people foremost. Trying to reform. Mahir, you mentioned this, and I think I slightly see things differently than you. You said just students are having to come on the streets. I think that's a good thing. For the last 15 years, nobody could come and protest and talk about the things they wanted to. Ekhon, at least they have the avenues to come and say what they want to. They're able to organize. And I think in North America, if you protest about certain things, you could be at risk of losing your job. And we all know what those topics are. But at least over there, the students and the young people and the labor, the working class communities are at least ওরা সাহসটা পাচ্ছে যে আমরা এসে আমাদের voice share করতে পারি. That is also a part of the democratic process. And a reform of the quota to make it slightly more equitable. And most importantly, there's freedom of speech. As Srijoni was saying, students or anyone can now just go on the streets to say what they need to say. Dr. Mohammed Yunus also encouraged students and youth to write him letters, to criticize him, or to give him suggestions as the leader of the interim government. But I believe there's still a lot more that needs to be done. There's still a lot of youth employment. As Mahir was saying, has youth employment, has the issue been solved? Is there more employment for youth now? I'm not sure. Bangladeshis, Bengalis who are moving the revolution forward, and from I share my heartfelt thank you for all of you to hold the space today for this conversation. I know it's a lot. It takes a lot of out of you, so I really appreciate that. So গভীর শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি যারা ওই আন্দোলনে নিহত হয়েছে এবং এখনো আহত হয়ে যারা মৃত্যুর শয্যায় এখনো পর্যন্ত তারা চিকিৎসাধীন আছে। আমাদের এখানে মান্যবর রাষ্ট্র হাই কমিশনার মহোদয় আছেন এবং উপস্থিত আমাদের সকল সহযোদ্ধা ভাই যারা ওই গত 24-এর আন্দোলনে আমাদের সাথে ছিলেন। আমার উপরে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। যারা এখানে জুলাই স্মৃতিচারণ করেছেন, আমি তাদের সাথে একমত। আমি শুধু দুটো জিনিস বলতে চাই। এখানে মান্যবর কমিশনার সাহেব আছেন, হাই কমিশনার, ওনার কাছে আমার একটা কথা, আমাদের এই গত কয়েক বছর ধরে শেখ হাসিনার অত্যাচারে প্রচুর বাংলাদেশ ছেড়ে কানাডাতে এসেছে আশ্রয়ের জন্য, এবং তারা এখানে বিএনপির নামে অথবা অন্যান্য দলের নামে অ্যাসাইন করেছিল এবং তাদেরকে বিভিন্নভাবে কষ্ট করতে হয়েছে। তো এখন অবশ্য এটা একটা সুরাহা হয়েছে অলমোস্ট। তো এইটার কাজটা কিভাবে সুন্দরভাবে আগানো যায় সেটা আপনি একটু দেখবেন। আমাকে বলেন যে হাই কমিশনে আওয়ামী লীগের কাউকে দাওয়াত করা হয়েছে, নাম বলবেন। আমার জানা মতে আমি হাই কমিশনে, অটোয়ায় হাই কমিশনে কোনো অনুষ্ঠানে আওয়ামী লীগের কাউকে আমরা ইনভাইট করি নাই। কনসুলেটের কথা যদি বলে থাকেন, হ্যাঁ, দেন ইউ হ্যাভ টু বি ভেরি পিন পয়েন্টেড, হ্যাঁ, বিকজ আমরা যখন পিন পয়েন্টেড অ্যালিগেশন না আনি তখন ওটা অ্যালিগেশন থাকে, ফ্যাকচুয়াল থাকে না। ইউ হ্যাভ টু বি ভেরি জি হাই কমিশনে কনসাল অফিস, ইয়া দ্যাটস হোয়াট আই এম সেইং। কনসুলেট এক জিনিস, হাই কমিশন এক জিনিস। আপনি যদি হাই কমিশনে দাওয়াত দেওয়া হয়েছে বলে অন্য জায়গার ভিডিও দেখেন তাহলে ওটা তথ্য নির্ভর হলো না, আমি সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, কারণ হাই কমিশনে আমার জানা মতে দেওয়া হয় নাই কাউকে দাওয়াত সেরকম আওয়ামী লীগের। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ অমুক ছিল সে আওয়ামী লীগের, আমাকে জানান। কনসুলেটের ক্ষেত্রটা আমি বলবো বিষয়টা আমার কানে এসেছে এবং আমরা আশা করছি যে এটার ব্যবস্থাটা হবে। হ্যাঁ জি, বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেক যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করি অনেক সময় স্ট্র্যাটেজিক, অনেক সময় আমরা এগুলো আভ্যন্তরীণ ব্যবস্থা, সবসময় আপনাদের কাছে ওপেনলি ব্যবস্থাগুলো হয়তো বলা হবে না, বাট ইন ফিউচারে আপনারা অ্যাকশনস দেখবেন, এটুকু আমি বলতে পারি।
আমি আপনার সাথে এখন তর্কে বিতর্কে যাব না, বিকজ সময়টা কম। আমরা যখন এইখানে আমরা আন্দোলন করছিলাম, যখন কোনো ইন্টারনেট বন্ধ দেশে, যখন এখানে আমাদের আমি পার্সোনালি এখন কোনো পলিটিক্স করি, আমি কোনো স্লোগান দিইনি, আমি বিভিন্ন সময় আমি ওই দিন স্লোগান দিয়েছি যখন হাসিনা পড়বে কিনা আমরা জানি, তখন আমরা বলেছি স্বৈরাচার নিপাত যান। এবং আনফর্চুনেটলি ওই সময় যে লোকগুলা উল্লাস করেছে ফেসবুকে, ফিজিক্যালি, এবং যখন দেখি যে তারা আমাদের এখনো সরকারি দপ্তরে যায়, আসলে ওটা মেনে নেওয়া কষ্ট হয় আমাদের সাধারণ জনগণ। হ্যাঁ, সরকারি দপ্তরে যারা আসেন এবং যারা থাকেন সেটার দায়িত্ব কিন্তু হাই কমিশন নিতে পারে না, কারণ এই এমপ্লয়মেন্টগুলো বা এই ডেজিগনেশনগুলো বা ডেজিগনেটেড হয়ে যারা আসছেন, পোস্টিং নিয়ে যারা আসছেন, ওটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের হেডকোয়ার্টার থেকে এটাকে নিয়ন্ত্রণ করা হয়। মানে কে কোন মিশনে কাজ করবেন এবং কে কোন মিশনে কতদিন থাকবেন, এটা হেডকোয়ার্টার থেকে নির্ধারণ করা হয়। ঠিক আছে, তাইলে আপনাদের এই গ্রিভান্সটা আপনারা ডেফিনেটলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থাপন করতে পারেন। হ্যাঁ, আমাদের মাধ্যমে করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, সেখানেও সরাসরি করতে পারেন। হ্যাঁ, বাট ডিস্টিংটিভ হতে হবে, ভেরি টু দ্য পয়েন্ট হতে হবে। হ্যাঁ, আপনি যদি কনসুলেটের কথা বলতে গিয়ে হাই কমিশন বলেন, দ্যাট উড মিন আ ডিফারেন্ট থিং। ঠিক আছে, তো ওইটা তো আমি তখন অপোজ করবো আপনাকে। না না, আপনি যদি এখন কোর্টে দাঁড়িয়ে জাজকে একটা কথা বলেন যে আমার নলেজ নাই, তো আপনি তো ওখানেই আপনার কেস খারিজ হয়ে যাবে। নলেজ অর্জন করেই বলতে হবে, না হলে ওটা হচ্ছে আপনার প্রথম দিনই কেস খারিজ হয়ে যাবে। হ্যাঁ, দুইটা কথা জাস্ট আমি বলবো যে আলোচনাগুলো আমি সত্যিই মুগ্ধ যে আমাদের ইউথরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আলোচনাটা করলো, আই এম রিয়েলি, এবং আমার কাছে খুব ভালো লাগলো চমৎকার ওই স্লোগানটা শুনে, শেষে বোধহয় চলে গেছে, মানে অন দ্য স্পট এত চমৎকার, অ্যান্ড দ্যাট ইজ ভেরি রেলেভেন্ট একটা স্লোগান আমি শুনলাম। কি যেন, আবু সাইদ আবরার এবং মুগ্ধ, শেষ হয়নি আমাদের যুদ্ধ, আর তারপরে আরো দুটো লাইন আছে। বাট আমার কাছে শুনে ফার্স্ট রিয়াকশন হলো দিস ইজ হার্ভার্ড ম্যাটেরিয়াল, আই এম বিং ভেরি অনেস্ট। হ্যাঁ, যাই হোক, মানে ভালো লাগলো। দুটা জিনিস, একটা হচ্ছে যে মানে আসলে আমি বলতে গেলে অনেক কথা চলে আসে, বাট ইট ইজ টু লেট। একটা যে কথাটা আবারও রিপিট করছি, আমরা যাই বলি না কেন, যাই করি না কেন, বর্তমান অথবা ভবিষ্যৎ, আমাদের কথাগুলো যেন ফ্যাক্ট বেসড হয়, দ্যাট ইজ ওয়ান থিং। সমালোচনা করলেও দ্যাট হ্যাজ টু বি ফ্যাক্ট বেসড। আমরা এখন বিশেষ করে দেখছি যে অনেক ধরনের ইনফরমেশন, অসত্য, কুসত্য, অপসত্য, অনেক কিছুই আসে সত্যের পাশাপাশি। ওই জায়গাটাকে ডিসাইফার করার ক্ষমতাটা আমাদের থাকতে হবে, যে কোনটা অ্যাকচুয়াল তথ্যভিত্তিক কথা আর অ্যাকচুয়াল তথ্যভিত্তিক কথার বাইরে, যেটা আজকাল অনেক সময় দেখতে পাই। এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের মিডিয়ার রোল থেকে, মিডিয়ার যে রেসপন্সিবিলিটি, সেখান থেকে বাংলাদেশে অনেক সরে গেছে হয়তোবা। আর আরেকটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার প্রভাব, সেখানে ওই মানে ভিউ বাড়ানোর জন্য অনেকে অনেক কথা বলে অনেক সময়। আমি ইন জেনারেল সবাই বলছি না, আমি বলছি অনেক এরকম আছে, আবার অনেকে আছে হ্যাঁ সত্য নির্ভর, তথ্য নির্ভর কথা বলে। তো এই জায়গাটায় বোধহয় আমাদের একটু সচেতন হতে হবে। আর দুই নম্বর কথা হচ্ছে যে ইউনিটি ইজ স্ট্রেংথ এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। এই জুলাই আগস্ট 24-এ যা ঘটেছে সেটার একটা বড় কারণ ছিল ঐক্য। আমি বোধহয় প্রথমেও একটুখানি কথাটা বলেছিলাম যে এখানে আপনার চিন্তা চেতনা বা শ্রেণী বলি বা বয়স বলি বা ভাবধারা বলি, সব কিছুর ঊর্ধ্বে উঠে কিন্তু মানুষ একসাথে রাস্তায় নেমে আসছে। একটা শ্রমিক যে ভাষায় কথা বলে, একটা ইউনিভার্সিটির মাস্টার্স করা, পিএইচডি করা স্টুডেন্ট বা একটা টিচার সে ভাষায় কথা বলে না, কিন্তু একটা সময় এসে তারা ওই ভাষায় কথা বলেছে, একই ভাষায় কথা বলেছে, যেটা বলতে চাচ্ছি যে এক ভাষায় কথা বলেছে। এবং এই জায়গাটায় যখন এক ভাষায় কথা বলেছে, তখন কেউ কারোর সাথে তো ডিসকাস করে নাই, আমি এটা বলবো তুমিও কিন্তু এটা বলবা। কানাডায় যখন আপনারা এক হয়েছেন, তখন কেউ কারোর সাথে কিন্তু ডিসকাস করে এক হন নাই, তাই না? কিন্তু সবার মধ্যে একটা ঐক্যতান ছিল।
আমার মনে হয় এই ঐক্যতানটা বজায় রাখা দরকার। একটা পর্যায়ে হয় কি আমাদের একটা ঐক্যতান কাজ করে, তারপরে আমরা যখন একটা কিছু অ্যাচিভ করে ফেলি তখন ওই ঐক্যতানটা আস্তে আস্তে 7 তারে পরিণত হয়, মানে সপ্ততারে চলে যায় আর কি, তখন এক এক তার এক এক সুরে বাজে। বাট আমার মনে হয় এখনো ওই টাইমটা আসে নাই যে আমরা এক এক তার এক এক সুরে বাজবো। এই জায়গাটা এখনো এই ঐক্যতাটার দরকার আছে। প্লিজ ডোন্ট লুক অ্যাট যে ও ওই ভাবধারার অথবা ওই প্রফেশনের আমার প্রফেশনের সাথে যায় না, ও ওই ভাবধারার আমার, কিন্তু একটা জায়গা সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য কিছু করা, সেই জায়গাটায় আমার মনে হয় যে এটার আরো বহুদিন দরকার আছে এই ঐক্যতানে। আমি আশা করব যে কানাডা প্রবাসী যারা আছেন আপনারা এই ঐক্য বজায় রেখে আরো সামনে এগিয়ে যেতে পারবেন এবং আরো ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবেন বাংলাদেশের নতুন বাংলাদেশকে। থ্যাংক ইউ। আমি জানি না এই লিস্ট কারা করেন, কিন্তু তারা আমন্ত্রিত হন এবং এখনো যারা এই ইন্টারিয়াম গভর্নমেন্টের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রচার প্রচারণা চালায় তারা ওই অনুষ্ঠানে হাসি মুখে আবৃত্তি করেন, বক্তৃতা করেন, ডিনার করেন। তো এই বিষয়টা হাই কমিশনার আমি জানি উনি আছেন এখানে, নিশ্চয়ই ওনার নজরে এসছে। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তোমা ফাগুনে তোর আমের বনে ধানে পাগল করে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তোমা ফাগুনে তোর আমের